নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলুন তবে আমার সাথে ঢুকে পড়া যাক নিঃসাড়ে ভয়ের ভয়াল দুনিয়ায়। আপনারা শুনছেন বিশ্বদীপ সরকার রচিত কালিয়া মাসান সিরিজ। ইতিমধ্যে এই সিরিজের আরও দুটি গল্প কথা থেকে প্রকাশিত হয়েছে। গল্প দুটি যথাক্রমে মৃত্যুবান ও বিষাক্ত মরা। যারা এখনো এই খণ্ড দুটি শোনেননি তারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে আগে ওই খণ্ড দুটি শুনে আসবেন। আজকে আপনাদেরকে শোনাবো কালিয়া মাসান সিরিজের অন্তিম খণ্ড। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। বিশ্বদীপ সরকারের কালিয়া মাসান সিরিজের অন্তিম খণ্ড, প্রতিশোধে পোড়া ছায়া। একটা ঝাঁ চকচকে অফিসে কম্পিউটারের সামনে মুখ গুজে বসে এক মনে নিজের কাজ করে যাচ্ছিল অমর। হঠাৎ হিল জুতোর শব্দে চটকা ভাঙল ওর। ঘড়িতে 6:15 বাজে। অফিস ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। শুধু অমর বসে আছে কম্পিউটারের সামনে। এবার সে হিল জুতোর আওয়াজ এগিয়ে এলো অমরের ডেস্কের সামনে। অমর মাথা তুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে অপর্ণা, তার সে স্মার্ট অ্যান্ড শার্প লুক নিয়ে। মাথার পেছনে টেনে বাঁধা চুল, পরনে শার্ট, কোট আর স্কার্ট, পায়ে মিডিয়াম হিলের জুতো। আরে অপর্ণা, তুই এখন অফিস থেকে বেরোসনি? সে তো তুইও বেরোসনি। আমি তো আজকে ওভারটাইম করছি রে। 7:30টার আগে কিছুতেই কাজ উঠবে না যা মনে হচ্ছে। বাপ রে, নিজের চেহারার দিকে একবার খেয়াল করেছিস? দিন দিন কি হচ্ছিস? সবসময় নিজের দিকে তাকালে কি হয় বল? তুই তো জানিস আমার বেশ কিছু টাকার দরকার। এবার সেগুলো জোগাড় করতে তো একটু খাটতে হবেই বল। আমি তো তোকে বলেছিলাম আমি এখন তোকে কিছু টাকা দিচ্ছি, তুই ধার হিসেবে নিতি, তারপর ধীরে ধীরে ফিরিয়ে দিতি। তোর কাছ থেকে আমি টাকা নিলে সেটা যে আমি 1000 চেষ্টা করেও তোকে ফেরত দিতে পারবো না তা আমি জানি। যে মেয়ে বন্ধু ল্যাপটপ ভেঙে গেছে বলে নিজের 10 গুণ দামি ল্যাপটপ আগু পিছু না ভেবেই বন্ধুকে দান করে দেয়, সে আমার থেকে কেমন টাকা ফেরত নেবে তা আমি ভালো করেই জানি। আর তাছাড়া আমি যেখানে কাজ করে টাকা নেওয়ার অপশন পাচ্ছি, আমি কেন খামোখা ধার নেব? আর সত্যি যদি আমার কোনো অপশন না থাকে তখন তো তুই আছিসই। ওরে বাবা, সেই কবে ল্যাপটপটা তোকে দিয়েছি সে বছর ঘুরতে চলল, তোর এখনো মনে আছে? আর খুব কথা হয়েছে দেখছি তোর। আরে ধুস, তোর সামনে আমি আবার কথা বলার সাহস রাখি নাকি? কি যে বলিস। আচ্ছা শোন, এরপরে তোর কোনো কাজ আছে? তাহলে অফিস থেকে বেরিয়ে কফি খেতে যাব। না, আর কোনো কাজ নেই। হ্যাঁ, কফি খেতে যাওয়াই যায়, কিন্তু তোর দেরি হয়ে যাবে না তো? আরে না না, কোনো অসুবিধা নেই। আর আমার আছেই বা কে যে আমার জন্য ওয়েট করে বসে থাকবে? আমি এই তোর পাশের সিটে বসলাম, নে চটপট কাজ শেষ কর দেখি। এরপর টুকটাক টুকটাক করে ওদের গল্প চলতে থাকলো আর অমরও কাজ গোছিয়ে নিতে থাকলো। আচ্ছা, এই ফাঁকে বরং আমরা ওদের সম্বন্ধে একটু জেনে নিই। অপর্ণা আর অমর দুইজনেই এই বেসরকারি কোম্পানিটিতে কর্মরত। এই কোম্পানিতে অপর্ণা অমরের থেকে অনেক উঁচু পদে কাজ করলেও ওদের এই গভীর বন্ধুত্বটা গড়ে উঠেছিল খুব অদ্ভুতভাবেই। অমর একদিন টিফিন আওয়ারে লাঞ্চ সারার জন্য এগিয়ে চলেছিল অফিসের কিউবিকালের একটা ফাঁকা টেবিলের দিকে। এমন সময় পাশ থেকে কেউ একটা এসে জোর ধাক্কা দেয় অমরের সাথে। অমর কোনো রকমে টেবিলটা ধরে নিজেকে সামলে নেয়, কিন্তু সেই অপর ব্যক্তিটি
নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় মেঝেতে। আর সাথে সাথে তার হাতের টিফিন বক্সটা মেঝেতে পড়ে সেটা খুলে গিয়ে তার ভেতর থেকে সমস্ত খাবার ছিটকে যায় মেঝেতে। অমর তাকিয়ে দেখে তার সাথে যে ধাক্কা খেয়েছে সে একটা মেয়ে। অমর তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে খুব সাবধানে তোলে সেই মেয়েটিকে। আরে আরে আরে, আপনার লাগেনি তো? সাবধানে, আমার হাতটা ধরে উঠুন, সাবধানে। মেয়েটি অমরের হাত ধরে ওঠে ধীরে ধীরে। তারপর অমর তাকে বসায় একটা বেঞ্চে। এ বাবা, আপনার টিফিনটা তো মাটিতে পড়ে গেল। আই এম এক্সট্রিমলি সরি। ইস, কি কাণ্ড দেখুন দেখি। না না, আপনি সরি বলছেন কেন? ভুল তো আমারই। আমি তো তাড়াহুড়ো করতে গিয়ে সামনে না দেখেই আপনার সাথে ধাক্কা লাগিয়ে ফেললাম। অমর খেয়াল করলো স্কার্ট পরা মেয়েটার হাঁটুর কিছুটা নিচে বেশ খানিকটা ছড়ে গিয়েছে। বিন্দু বিন্দু রক্তও দেখা যাচ্ছে। এ কি, আপনার পা তো কেটে গেছে দেখছি। আরে ব্লিডিং হচ্ছে যে। আর দাঁড়ান দাঁড়ান, আমার কাছে ব্যান্ডেড রয়েছে, আপনি একটু বসুন। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। অমরের এই কথায় সেরকম উত্তর করল না, শুধু পায়ের ব্যথায় মুখটা কুঁকড়ে গেছে খানিক। অমর তাড়াতাড়ি নিজের রুমালটা বোতলের জলে ভিজিয়ে মেয়েটার ক্ষতস্থানটা খুব যত্নে পরিষ্কার করে নিজের ব্যাগ থেকে একটা ব্যান্ডেড বার করে লাগিয়ে দিল সেই ক্ষতস্থানে। কি এবার একটু ঠিক লাগছে? অমর এবার উঠে এসে বসলো টেবিলের অপর পাশে। মেয়েটি এবার নিজে থেকেই বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা হেল্প করার জন্য। আজকে মনে হয় কপালে খাওয়াটা লেখা ছিল না। এত কাজের প্রেশার, তারপর তাড়াহুড়ো করতে গিয়ে এসব হয়ে গেল। সে কি, না খেয়ে থাকবেন কেন? খাবার তো পড়েই গেল। এদিকে বাইরে থেকে কিছু অর্ডার করলে যে সময় লাগবে তা আমার হাতে নেই। অগত্যা উপোস। কিন্তু এই কথার উত্তরে মেয়েটি দেখল তার সামনে বসা ছেলেটা সেই খাবার খুব যত্নে দুটো ভাগ করে একটা ভাগ এগিয়ে দিল ওর দিকে। অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকল তার সামনে বসা ফর্সা ছিপছিপে চেহারার কোঁকড়ানো চুলওয়ালা ছেলেটার দিকে। সে লক্ষ্য করল ছেলেটার কালো রঙের মোটা ফ্রেমওয়ালা চশমাটার ওপারে থাকা চোখ দুটোতে কি অদ্ভুত এক মায়া। না খেলে কাজ করবেন কি করে? বাই দ্য ওয়ে, আমি অমর, এই অফিসেই কাজ করি। আমাকে বন্ধু ভাবতে পারেন। আর আপনার নাম? মেয়েটি উত্তরে বলে উঠেছিল, অপর্ণা। না, সেদিন একবারের জন্যেও অপর্ণা সেই খাবার নিতে দ্বিধাবোধ করেনি। একবারও বলেনি যে না না আমার লাগবে না, আপনি খান। বদলে সে কিন্তু খুব আনন্দ করে তৃপ্তি করে সেই খাবার খেয়েছিল। কারণ আজ বহু বছর পর কেউ তাকে এত আদর করে খেতে বলেছে, হোক না সে মাত্র কিছুক্ষণের চেনা। সেই ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পরে কাকু কাকিমার সংসারে আধপেটা খেয়ে বাকি অর্ধেক পেট সে ভরাতো মার বকা খেয়ে। তারপর নিজের চেষ্টায় ভালো রেজাল্ট করে ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আজ সেই মাল্টি ন্যাশনাল কোম্পানির উঁচু পদের একজন কর্মচারী। তার নিজের একটা ফ্ল্যাট, একটা গাড়িও আছে। নিজের চেষ্টায় টাকা পয়সা হয়তো সে করেছে, কিন্তু আজও তার জীবনে একটু ভালোবাসার অভাব। তাই সেদিন অমরের থেকে ওরকম আন্তরিকতা পাওয়ার পর উঠে যাওয়ার সময় শুধু একটা থ্যাঙ্কস জানিয়ে চলে এসেছিল। তারপর নিজের কেবিনে ঢুকে খুব কেঁদেছিল অপর্ণা। অচেনা একজনের থেকে এতটা সাহায্য, এত ভালো ব্যবহার পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। এরপরেই মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো, আর দেখা হলে টুকটাক কুশল বিনিময় হতো। আর এই হতে হতে আজ তারা এত ভালো বন্ধু হয়ে উঠেছে।
যদিও কোম্পানিতে অপর্ণার উঁচু পোস্টের ব্যাপারে জানতে পেরে একজন অপেক্ষাকৃত নিচের তলার কর্মচারী হয়ে প্রথম প্রথম ছুড়েই আসতে চেয়েছিল অমর, কিন্তু ব্যাপারটাকে সহজ করে তুলেছিল অপর্ণা নিজেই। অমরের থেকে অপর্ণা জানতে পারে অমরের বাড়িতে ও ছাড়া আছে ওর বাবা মা। এছাড়া সে এও জেনেছে অমর মুক্তা নামে একটা মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়ে ওদের পাশের পাড়াতেই থাকে। 3 বছরের সম্পর্ক ওদের। মেয়েটাদের সেরকম কোনো উপার্জন নেই, একটা টিন দেওয়া দোকানে মুদির জিনিস বেচে ওরা, কিন্তু বেশিরভাগ সময়ই মুক্তা থাকে দোকানে, আর ওর মা লোকের বাড়ি কাজ করে কিছু রোজগার করে। কোনো রকমে টেনে টুনে চলে যায় সংসার। কিন্তু মুক্তার বাবা লোকটা একেবারেই নাকি ভালো নয়। বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করে সে, আর টাকা না দিলে গালিগালাজ তো লেগেই আছে। অমর ঠিক করেছে কিছু টাকা জমিয়ে মুক্তাদের দোকানটা পাকা করে দেবে, আর দোকান বড় হলে বিক্রি বাটাও ভালো হবে, মুক্তাদের সংসারটা চলবে ভালো করে। তাই এখন অমর রোজ ওভারটাইম করছে সেই টাকা জোগাড় করতে। অপর্ণা মনে মনে ভাবে, ইস, অমরের মতো যদি কেউ তার জীবনেও থাকতো, তাহলে সে নিজের সবটুকু দিয়ে দিত তার সেই ভালোবাসার মানুষটার জন্য। এরকম একটা মানুষ যদি ও পেত তাহলে কি মন্দ হতো? হ্যাঁ, কিন্তু তা যখন আর কপালে নেই, তখন বন্ধু হয়েই থেকে যাক অপর্ণা। একসময় ঘড়িতে 7:30 বাজল। অমরের কাজ শেষ। সে এবার উঠে পড়ল চেয়ার থেকে। নে, হয়ে গেছে কাজ, এবার চল। হয়ে গেছে, চল তাহলে। এমন সময় একটা কল ঢোকে অমরের মোবাইলে। অমর মোবাইল বের করে দেখে মুক্তা কল করেছে। অপর্ণা, 1 মিনিট দাঁড়াতো, মুক্তা ফোন করছে। হ্যালো। হ্যাঁ, বলছি তোমার কি অফিস শেষ? হ্যাঁ, কেন বলো তো? বলছি কি, আমি না আজকে একটু রান্না করেছি তোমার জন্য। অফিস থেকে এক্ষুনি সোজা আমাদের বাড়িতে চলে এসো, কেমন? আমি কিন্তু অপেক্ষা করছি। এই বলে ফোন কেটে দিল মুক্তা। অমর এবার পড়ল দোটানায়। এদিকে সে তার বন্ধুকে কথা দিয়েছে যে আজ তার সাথে কফি খেতে যাবে। সে অপেক্ষা করছে এতক্ষণ ধরে তার জন্য, আর ওদিকে মুক্তা আবার রান্না করে রেখেছে। অপর্ণাকে কি বলবে এবার অমর? অমরের কপালে ভাঁজ দেখে অপর্ণায় জিজ্ঞেস করে, কি রে, কি হলো? অমর আমতা আমতা করে বলে, মানে আজ মনে হয় তোর সাথে কফি খাওয়া হবে না রে, বুঝলি? আসলে মুক্তা আমার জন্য রান্না করেছে, ফোন করে এক্ষুনি যেতে বলল। বাহ, এ তো খুব ভালো কথা। স্পেশাল পার্সন তোর জন্য রান্না করেছে, শিগগির যা, নইলে খাওয়া ঠান্ডা হয়ে যাবে তো। বলছিস? তাহলে তোকে যে এতক্ষণ ওয়েট করালাম। আরে তখন কি আর জানতি তোর গার্লফ্রেন্ড তোর জন্য রান্না করছে? তুই যা, আমিও বাড়ি ফিরে যাই আজকে, অন্যদিন বরং হবে আবার। এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। আসি রে, হ্যাঁ, কাল দেখা হচ্ছে, চল, টাটা, বাই। আরে আরে, সাবধানে যা, খাওয়ার আনন্দে আবার রাস্তা হারিয়ে ফেলিস না যেন। উফ, পারেও বটে, পাগল ছেলে একটা। অপর্ণা ধীরে ধীরে পা বাড়ায় পার্কিং লটের দিকে। সেখান থেকে গাড়ি নিয়ে ফ্ল্যাটে ফিরে যাবে ও। অমর ওর সাথে কফি খেতে যায়নি বলে ও কিন্তু বিন্দুমাত্র রাগ করেনি, বরং অমরের এই ব্যাপারগুলোই বেশি ভালো লাগে ওর। কত ডেডিকেটেড আর লয়াল ওর প্রেমিকাকে নিয়েও। আচ্ছা, মুক্তার বদলে যদি অপর্ণা অমরের প্রেমিকা হতো, ওকেও কি এভাবে ভালোবাসত অমর? ধুস, এসব কি যাতা ভাবছে ও, মাথাটা একেবারে গেছে। একটা মুচকি হাসি হেসে গাড়িতে স্টার্ট দেয় অপর্ণা। এরপর একদিন ঘটল সেই ঘটনাটা, যার শেষ পরিণতি আজকের এই দিনটা।
নিজের বাড়িতেই বসে কি একটা কাজ করছিল যেন অমর। হঠাৎ করে ওদের পাড়ারই একটা ছেলে পল্টু ছুটতে ছুটতে এসে অমরকে সেই খবরটা দিল। অমরদা, ও অমরদা, বাড়ি আছো? অমর বাইরে বেরিয়ে আসে। কিরে পল্টু, কি হলো? অমরদা, তুমি শুনেছ ওদিকে কি হয়েছে? ওদিকে তো এক এক করে সমস্ত ঘটনা বলতে শুরু করলো পল্টু। সব শুনে অমরের মাথায় যেন বাজ পড়ে। অফিসে সদ্য পদোন্নতি হয়েছিল তার। অমর ভেবেছিল মুক্তার সাথে এবার দেখা করে সামনাসামনি এই খবরটা দিয়ে বিয়ের প্রস্তাব দেবে। একটা বিজনেস প্রজেক্টের কাজে তাকে 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হয়েছিল। গতকালই বাড়ি ফিরেছে, আর এরই মধ্যে এত কিছু ঘটে গেল। কই, মুক্তা কিছু বলেনি তো ওকে? অমর আর অন্য কিছু ভাবতে পারল না। সেই অবস্থাতেই সে ছুটল বাজারের দিকে। পেছন পেছন পল্টুও ছুটল সেদিকে। অমর দৌড়াতে দৌড়াতে বাজারে পৌঁছালো। ওই তো দেখা যাচ্ছে মুক্তাদের পাকা মুদিখানার দোকানটা। অমরই গেল মাসে নিজে টাকা দিয়ে এই দোকান করে দিয়েছে। ছুটতে ছুটতে মুক্তাদের দোকানের সামনে পৌঁছালো অমর। দেখতে পেল মুক্তা আর মুক্তার বাবা সুরেন বাবু দুজনেই দোকানে রয়েছে। কি একটা মালপত্র ওজন করছে তারা। অমর কোনো কিছু না ভেবেই ছুটে গিয়ে মুক্তাকে জড়িয়ে ধরল নিজের বুকের ভেতর। এই ঘটনায় সেখানে উপস্থিত সকলেই একেবারে অবাক হয়ে গেল। মুক্তাও বেশ চমকে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই একটা জোর ধাক্কায় ছিটকে দূরে সরিয়ে দিল অমরকে। একে করছো তুমি অমরদা? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তার গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? অমর যেন স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। এসব তুমি কি বলছো মুক্তা? বিয়ে ঠিক হয়ে গেছে মানে? তুমি কি অন্য কারোর সাথে বিয়ে করতে পারো? আমাদের এতদিনের ভালোবাসার কি হবে তাহলে? ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি আবার তোমাকে কবে ভালোবাসলাম? কি বলছো তুমি অমরদা? অমরদা? তো আমি কি বলে ডাকবো তোমাকে? এতদিন এই পাড়ায় আছি, তুমি আমাকে যেরকম খারাপ নজরে দেখো তা তো আমি আগে বুঝিনি। অমর এবার মুক্তার বাবা সুরেন বাবুর দিকে তাকিয়ে বলল, কাকা, এসব কি বলছে মুক্তা? আমি এত ভালোবাসি ওকে, এত কষ্ট করে খেটে এই পাকা দোকানটাও করে দিয়েছি যাতে তোমাদের কষ্ট কিছুটা কমে। আর আজ তুমি এসব কি বলছো? মুক্তার সাথে আবার কবে তোমার সম্পর্ক ছিল? আর এই দোকান তুমি তৈরি করে দিয়েছো মানে? দিনে দুপুরে গল্প পাতার জায়গা পাওনি? আমার রক্ত জল করা পয়সায় বানানো দোকান, আর তুমি বলছো কিনা তুমি তৈরি করে দিয়েছো এই দোকান। তুমি যে এত বড় একটা কথা বললে, কই প্রমাণ দেখাও দেখি। মাথায় আবারও যেন বজ্রপাত হলো অমরের। এসব কি বলছে সুরেন কাকা? এই দোকান নাকি সে তৈরি করেছে, তাও আবার নিজের পয়সায়। এদিকে অমরের হাতে তো কোনো প্রমাণই নেই যে সে ব্যাংক থেকে নগদ 5 লক্ষ টাকা মুক্তার সামনেই তুলে দিয়েছে মুক্তার বাবা ওই সুরেন বাবুর হাতে। আর সুরেন বাবু স্বীকার করবেনই বা কেন? তিনি তো এখন বলতে গেলে সোনার খনি হাতে পেয়েছেন। বড়লোক জামাইয়ের দেওয়া টাকা পয়সার সুযোগ সুবিধেই ডুবে আছেন তিনি। সুরেন বাবু, মালতী দেবী, মুক্তা সবাই বিক্রি হয়ে গিয়েছে অর্থের বিনিময়ে। তাই তারা সবাই এখন অমরের সাথে প্রতারণা করছে। অমরের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অপমানের লজ্জায় ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে তার। এমন সময় অমরের হতাশা রাগে রূপান্তরিত হয়ে আছড়ে পড়ল মুক্তার ওপর। অমর খামচে ধরল মুক্তার ডান হাতটা, তারপর দাঁতে দাঁত পিষে বলে উঠল,
এখান থেকে চলো মুক্তা, তোমাকে আমি কারোর হতে দেব না। এক্ষুনি এক্ষুনি এই কালী মন্দিরে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি চলো। এই বলে মুক্তাকে সে হাত ধরে টানতে টানতে দোকানের বাইরে নিয়ে যেতে গেলে বাধা দিতে যান সুরেন বাবু। এই এই আমার মেয়ের হাত ছাড়, ছাড় আমার মেয়ের হাত, নইলে কিন্তু। কথাটা শেষ হওয়ার আগেই অমরের হাতের ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। তারপর অমর মুক্তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে দোকানের বাইরে। চারিদিকে লোক ঘিরে দেখছে সব দৃশ্য। উপায় না দেখে সুরেনবাবু এবার ফোন করেন তার হবু জামাই শুভেন্দুকে। 40 ঊর্ধ্ব এই শুভেন্দু পাশের শহরের একজন ক্ষমতাবান প্রমোটার। মুক্তার রূপে মুগ্ধ হয়ে সুরেনবাবুর কাছে মুক্তাকে বিয়ের প্রস্তাব রাখে সে। সাথে বাড়ি ঘর টাকা পয়সার লোভ তো ছিলই, তাই মুক্তার মা আর শেষে মুক্তাও মত দেয় এই বিয়েতে। ফোন করার মিনিট 7 মাথায় সুরেনবাবুর দোকানের সামনে এসে থামল একটা সাদা বোলেরো গাড়ি। পেছনে একটা পুলিশের ভ্যান। সেই বোলেরো গাড়ি থেকে বেরিয়ে আসলো হৃষ্টপুষ্ট ভুঁড়িওয়ালা এক ব্যক্তি। শ্যামলা গায়ের রং, পরনে একটা কালো পাঞ্জাবি আর পাজামা, গলায় সোনার মোটা চেন, 2 হাতের সমস্ত আঙুলে দামি পাথর আর সোনার আংটি। সেই সাথে পেছনের পুলিশ ভ্যান থেকে নেমে আসলো একদল পুলিশ রক্ষী। অমর তখন সুরেনবাবুর দোকান থেকে সামান্য দূরে মুক্তার হাত ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এবার সেই পুলিশ রক্ষীরা এসে ঘিরে ধরল অমরকে। তারপর মুক্তাকে ছাড়িয়ে নেওয়া হলো ওর হাত থেকে। অমর অবাক হয়ে দেখল মুক্তা ওর হাত থেকে ছাড়া পেতেই ছুটে গিয়ে সেই নবাগত লোকটির পিছনে গিয়ে লুকোলো। ভাবখানা এমন যেন কোনো জেল ফেরত আসামির হাত থেকে ছাড়া পেল মুক্তা। একজন পুলিশ রক্ষী বলে উঠল, মেয়েদের গায়ে হাত দেওয়া, তাও আবার এই দিনে দুপুরে ভরা বাজারে, সালা এত সাহস! দাঁড়া দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি। এই বলে যে যেমন ভাবে পারে মারতে শুরু করলো অমরকে। এদিকে মুক্তা যার পেছনে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সেই শুভেন্দু ভর, তখন মুচকি মুচকি হাসছে অমরের এইরকম অবস্থা দেখে। এদিকে ব্যাপারটা বেগতিক দেখে পল্টু অমরের বাড়ি থেকে অমরের মা সুবলা দেবীকে ডেকে আনলেন। অমরের বাবা অর্থাৎ গোবিন্দবাবু তখন বাড়ি ছিলেন না। সুবলা দেবী ছুটতে ছুটতে বাজারে এসে ছেলের এইরূপ অবস্থা দেখে ঝাঁপিয়ে পড়লেন পুলিশের লাঠির সামনে। কটা লাঠির আঘাত হয়তো পড়েছিল তার গায়েও, কিন্তু কয়েকজন রক্ষী মিলে তাকে সরিয়ে নিয়ে গেল এক পাশে। শুভেন্দু ভর বলে উঠল, অফিসার, এই ছেলেটাকে গাড়িতে তুলুন, তারপর থানায় নিয়ে আচ্ছা করে বাটাম দিলে তবেই ঠিক হবে। এই শুভেন্দু ভরের হবু বউয়ের গায়ে হাত দেওয়া দেখাচ্ছি আমি মজা। কয় পয়সা রোজগার করিস তুই হাবাতের বাচ্চা? বামন হয়ে চাঁদে হাত দিবি? তোদের মতো পোকামাকড় না আমি ঢের সাফ করেছি। একবার থানায় যা শুধু তুই। সুবলা দেবী শুভেন্দু ভরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন, ও আর এরকম করবে না, ওর ভুল হয়ে গেছে, ওর মাথার ঠিক নেই, ওকে আপনি ছেড়ে দিন, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন না, আমার ছেলেটাকে ছেড়ে দিন। ভুল যখন করেছে মাসুল তো দিতেই হবে, সরুন পথ থেকে। এই বলে সুবলা দেবীকে পায়ের ধাক্কা দিয়ে চলে গেল শুভেন্দু ভর। ওইদিকে পুলিশ তখন অমরকে ভ্যানে তুলতে ব্যস্ত। সুবলা দেবী আবারও উঠে পুলিশ রক্ষীদের পায়ে গিয়ে পড়লেন, কাকতি মিনতি করলেন, কিন্তু কোনো লাভ হলো না। অমরকে কোমরে দড়ি পরিয়ে ভ্যানে তুলে সুবলা দেবীকে প্রায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভ্যানের দরজা বন্ধ করে দিল এক রক্ষী। তারপর অমরকে নিয়ে চলে গেল তারা। সুবলা দেবী পথের উপর বসে হাপুস নয়নে ছেলের জন্য কাঁদতে থাকলেন।
সুবলা দেবী আর গোবিন্দবাবু অনেক চেষ্টা করেন ছেলেকে জেল থেকে ছাড়াতে, কিন্তু বারংবার ব্যর্থ হন। এরপর মাঝরাতে একটা পুলিশ ভ্যান এসে অমরকে ফেলে দিয়ে যায় ওদের বাড়ির সামনে। পুলিশের মারে আধমরা অবস্থা তার। অমরের প্রায় 2 সপ্তাহ লাগে আবারও নিজের পায়ে দাঁড়াতে। এরপর একদিন সন্ধ্যাবেলা সে কল করে মুক্তাকে। প্রথমবার রিং হয়ে কেটে গেলেও দ্বিতীয়বার রিসিভ করে মুক্তা। হ্যালো। তোমার সাহস তো কম না? এত কিছুর পরেও তুমি আমাকে ফোন করেছো। তুমি কি এবার পুরোপুরি মরতে চাও নাকি? এরকম কথা মুক্তার মুখ থেকে শুনতে হবে তা কখনোই আশা করেনি অমর। কিছুক্ষণ চুপ থেকে ও বলে, আমি আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই মুক্তা। দয়া করে না করো না। আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, কথা দিচ্ছি। আচ্ছা, কোথায় দেখা করবে বলো? ওই যে মাঠের ধারে যেখানে আমরা এতদিন দেখা করতাম, ওইখানে, আজ বিকেলবেলা। ঠিক আছে, আমি আসবো। ফোন কেটে দেয় মুক্তা। এরপর কথা মতো দেখা করে ওরা। অমর দেখে মুক্তা আজ বেশ দামি জামা কাপড় পরে এসেছে, হাতে একটা ব্র্যান্ডেড পার্সও আছে। কি ব্যাপার? আমার সাথে দেখা করার কি কারণ? মুক্তা, আমার সাথে তুমি এটা কেন করলে? আমার ভালোবাসায় কি খামতি ছিল তুমি বলতে পারো মুক্তা? এই দাঁড়াও, এসব কথা বলে লাভ নেই। আমার তো মনে হচ্ছে এবার টাকা নিয়ে কথা বলবে তুমি। না মুক্তা, না, আমি টাকার কথা বলতে আসিনি। টাকার থেকেও অনেক দামি আমার আবেগগুলো। সেগুলোই যখন হেলায় নষ্ট হয়ে গেল, সেখানে আর টাকার হিসেব নিয়ে কি করব? আমি শুধু এটুকু জানতে চাই যে আমার ভালোবাসায় কি খামতি ছিল, যার জন্য তুমি আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে ওই লোকটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। শোনো, ওসব ভালোবাসা দিয়ে না পেট চলে না। তুমি কত টাকার চাকরি করো? কত ইনকাম তোমার মাসের শেষে? ওই তো কত 22 না 23,000 টাকা। ওই দিয়ে সংসার চালাতে পারবে? কোনোদিন একটা ভালো গয়না শাড়ি আমাকে দিতে? পারবে কোনোদিনও গাড়ি চড়াতে? তাই নাকি আবার বেসরকারি কোম্পানির চাকরি। আজ আছে, কাল কখন ছাঁটাই হয়ে যাবে। তখন কি হবে আমার? তখন তো বাটি হাতে পথে বসতে হবে আমাকে। আর তুমি জানো, আমার হবু বরের মানে শুভেন্দুর নিজের ব্যবসা আছে। দিনে লাখ লাখ টাকার কারবার করেও। 4-4টে গাড়ি আছে, নিজের 3-3টে বাড়ি আর 2টো ফ্ল্যাট আছে। কখনো পারলে এসে দেখেছো আশীর্বাদে কি কি গয়না আমাকে দিয়েছে। আর তুমি একটা হিরের নেকলেস কেনা তো দূর, তুমি কোনোদিন গয়নার শোরুমে নিয়ে যেতে পারবে না আমাকে। আর ওর দেওয়া ওইসব হিরে সোনার গয়নাগুলো দেখলে না তোমার চোখে ধাঁধা লেগে যাবে। এতক্ষণ এই কথাগুলো চুপ করে শুনছিল অমর। তার চোখ দুটো জ্বালা করছে, অপমানে লাল হয়ে গিয়েছে সে। তবুও অনেক কষ্টে নিজেকে সামলেও বলল, আমার চোখে ধাঁধা লাগবে কিনা জানি না, কিন্তু তোমার চোখে যে ধাঁধা লেগে গেছে সেটা বুঝতে পারছি। কিন্তু তোমায় ছাড়া কি করে বাঁচবো বলতে পারো মুক্তা? তো তোমাকে বাঁচতেই হবে কে বলেছে? মরে যাও না, যাও মরে যাও। এমনিতে এরকম গরিব হয়ে খাবি খেয়ে বাঁচার থেকে ওই মরে যাওয়াই ভালো। ও দাঁড়াও, মরতে গেলেও তো বিষ লাগবে, আর ভালো বিষ কেনার পয়সাটাও তোমার নেই। এই নাও, এই টাকাটা রাখো। এই বলে মুক্তা নিজের নতুন দামি মানি ব্যাগ থেকে একটা কর করে 500 টাকার নোট বার করে গুজে দেয় অমরের হাতে আর বলে, এই নাও, এই 500 টাকাটা রাখো। অন্তত মরার সময় একটু দামি বিষ খেয়ে না হয় মরো। হাতে 500 টাকা নিয়ে অমর অবাক হয়ে তাকিয়ে থাকে মুক্তার দিকে। আর সহ্য করতে পারছে না ও। মুক্তা আবারও বলে,
আশা করি তোমার কথা শেষ হয়ে গেছে। আমি এবার তাহলে আসি, 3 মাস পরেই আমার বিয়ে। আর হ্যাঁ, ভবিষ্যতে কোনোদিন তোমার এই মুখটা আর আমাকে যেন না দেখতে হয়। এই বলে হনহন করে চলে গেল মুক্তা। আর অমর হাতে করে মুক্তার দেওয়া সেই 500 টাকার নোটটা ধরে দাঁড়িয়ে থাকলো বুদ্ধিহীনের মতো। এর পরের দিন ভোরবেলায় সাধন খুড়ো নিজের পাট ক্ষেত থেকে খুঁজে পায় অমরের নীল হয়ে আসা, মুখে ফেনা ওঠার নিথর দেহটা। পাশেই পড়েছিল ক্ষেতের ফসলের পোকা মারার একটা বিষের কৌটো। এই বাজারের গাছের দোকানে থাকা সব থেকে দামি এবং কড়া বিষ সেটা। এই দৃশ্য দেখেই সাধন খুড়ো ছুটেছিল অমরের বাবা মাকে খবর দিতে। এদিকে সারা রাত ছেলের খোঁজ না পেয়ে চিন্তায় চিন্তায় প্রায় পাগলের মতো হয়ে গিয়েছেন সুবলা দেবী আর গোবিন্দবাবু। সেই কাল বিকেলে যে ছেলেটা বেরিয়েছে, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। মোবাইলটাও সুইচড অফ বলছে। তাই এই ভোর অবধি ওনারা বাড়ির বারান্দাতেই কাটিয়েছেন। কিন্তু এই ভোরবেলা সাধন খুড়ো যে খবর এনে দিল তাদের, তার জন্য তারা মোটেই প্রস্তুত ছিলেন না। ছেলের এমন মৃত্যু দেখে শোকে পাথর হয়ে গিয়েছিলেন গোবিন্দবাবু। অমরের মা তার ছেলের নিথর দেহটাকে আঁকড়ে পাগলের মতো কেঁদেছিলেন। মা হয়ে ছেলের এইরকম অবস্থার কারণ তিনি ঠিকই বুঝেছিলেন। ছুটে গিয়েছিলেন মুক্তার বাড়িতে। ওদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বিলাপ করতে করতে তিনি মুক্তাকে অভিশাপান্ত করেছিলেন। আজ আমি যেমন ভাবে সন্তান শোক পেয়েছি, একদিন তুইও এই একইভাবে নিজের সন্তান হারিয়ে শোকে উন্মাদ হয়ে যাবি। আর তোর বাবা মা যেভাবে অন্যায় করলো আমার ছেলের সাথে, একদিন আমার ছেলের মতো ওদেরকেও নিজের জীবন দিয়ে এর মূল্য চোকাতে হবে। দেখে নিস তোরা, ভগবানের বিচার ঠিক করবেন। সেদিন আমার ছেলের সাথে হওয়ার সব অন্যায়ের মাসুল এক এক করে তোদেরকে দিতে হবে, দিতেই হবে। দেখে নিস তোরা। এই ঘটনার পরের ঘটনা আরো মর্মান্তিক। গোবিন্দবাবু ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরে একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। সুবলা দেবীর ছেলে আর স্বামীর এই মৃত্যু শোকে একেবারে উন্মাদ হয়ে যান। ঘর বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতে থাকেন বাজারে, পথে ঘাটে। ছেঁড়া নোংরা কাপড় পরনে, চুল উস্কো খুস্কো। রাস্তার লোক দয়া করে যা দিত তাই খেয়েই বেঁচে থাকত সে। আর অন্যদিকে ধুমধাম করে মুক্তার বিয়ে হয়ে গেল এলাকার নাম করা প্রমোটার শুভেন্দু ভরের সাথে। এরপর মুক্তাদের টালির বাড়ির বদলে সেখানে উঠল দোতলা পাকা বাড়ি। আর বাজারে অমরের রক্ত জল করা পয়সায় তৈরি সেই মুদির দোকানটা বেঁচে দিয়ে বড় রাস্তার পাশে তৈরি হলো ঝাঁ চকচকে একটা রেস্তোরাঁ। সেখানকার মালিক হলেন সুরেন বাবু। অবস্থা ফিরল ওদের। বলা বাহুল্য, এসবই হয়েছিল মুক্তার রূপে মুগ্ধ শুভেন্দুর জন্য। নিজের বিপুল সঞ্চয় থেকে কিছু মাত্র সে ব্যয় করেছিল এসব করতে। আর বলতে গেলে এখানে তো শুধু তারই লাভ। মুক্তার কোনো ভাই বোন নেই, তাই মুক্তার বাবা মার অবর্তমানে এসব আবার শুভেন্দুর হাতেই ফিরে আসবে। এভাবেই একদিকে যেমন একটা পরিবার হঠাৎ করেই প্রাচুর্যের মুখ দেখেছিল, তেমনি অন্যদিকে আর একটা পরিবার
শেষ হয়ে গিয়েছিল এক লহমায়। তবে এই ঘটনাগুলো ঘটেছিল চোখের সামনে, কিন্তু এর পেছনে আরো একটি ঘটনা ঘটে চলেছিল, সবাইকে লুকিয়ে, সবার অগোচরে। সে ধীরে ধীরে বিষধর মাকড়সার মতো একটা একটা করে জালের সুতো বুনে চলেছিল, আর অপেক্ষা করছিল সঠিক সময়ের, যখন শিকার নিজের অজান্তেই এসে ধরা দেবে তার পাতা ফাঁদে। অমরের তার কাজের প্রতি দায়িত্ব এবং দক্ষতা দেখেই কোম্পানি থেকে তাকে পাঠানো হয়েছিল গুজরাটে, কোম্পানির অন্য একটি শাখায়। সেখানকার বিজনেস মিটিংয়ে একটি বিদেশি সংস্থার কাছে কোম্পানির একটা নতুন প্রজেক্টকে তাদের সামনে তুলে ধরতে। যদিও অমরের এই দায়িত্বটা পাওয়ার পেছনে অপর্ণারও যে কিছুটা হাত ছিল না এমনটা নয়। কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারী হওয়ায় এখান থেকে গুজরাট যাওয়ার বিজনেস গ্রুপটার হেড ছিল অপর্ণা। তাই এই মিটিংয়ের জন্য কারা বেশি এলিজিবল হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা জোর তারও ছিল। এছাড়া অমরের কাজের প্রতি ভালোবাসা আর দক্ষতায় সে পূর্ণ বিশ্বাসী ছিল। হয়েছিল তাই অমর খুব ভালোভাবেই সব কিছু সামলে নিয়েছিল, আর তাই বস তার প্রমোশনের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছিলেন। তাই অমর মনে মনে ঠিক করেছিল এবার বাড়িতে ফিরেই বিয়ের কথা বলবে মুক্তাকে। দুই পক্ষের বাড়ির লোকই তো জানে ওদের ব্যাপারটা, এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা। এরপর অমর ফিরে আসে বাড়িতে, কিন্তু অপর্ণা ফেরে না, কারণ সেই বিনিয়োগকারী সংস্থার সাথে তাকে 1 মাসের জন্য দেশের বাইরে যেতে হয় বিজনেস প্রজেক্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সেখানে যাওয়ার পর অপর্ণা আর অমরের সাথে যোগাযোগ রাখেনি, কারণ অমর গুজরাটে থাকাকালীনই বসের থেকে প্রমোশনের খবর পেতেই অপর্ণাকে জানিয়েছিল বাড়ি ফিরেই মুক্তাকে বিয়ের কথা বলবে সে। অপর্ণা যতই বন্ধুর মতো মিশুক না কেন, অপর্ণার কাছে তো অমর শুধু বন্ধু নয়, জীবনে এই প্রথমবার অপর্ণা কাউকে ভালোবেসেছিল। যতই প্রকাশ না করুক, অমরের বিয়ের কথা শুনে সেদিন অপর্ণার বুকের বাম দিকটা কেমন যেন চিনচিন করে উঠেছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ওর। তাই সামনে অমরকে কংগ্রাচুলেশন জানালেও হোটেলের রুমে এসে বিছানায় মুখ গুঁজে খুব কেঁদেছিল মেয়েটা। তারপর মন একটু শান্ত হলে সে সিদ্ধান্ত নিয়েছিল এবার অমরের থেকে একটু একটু করে দূরে সরে যাবেও। কিছু কিছু বন্ধুত্ব একটা সময়ের পর হারিয়ে যাওয়াই ভালো, তাতে সেই বন্ধুত্বের মানটা অন্তত থাকে। তাই ইচ্ছাকৃতভাবে বিজনেস প্রজেক্টের দায়িত্ব নিয়ে দেশের বাইরে চলে এসেছিল অপর্ণা। তাছাড়া এত বড় ডিল সামলাতে যে সাফল্য অমর দেখিয়েছে, তাতে খুব বড় প্রমোশনই ওর হবে। অমর এবার নিশ্চয়ই খুব ভালোভাবেই দিন কাটাতে পারবে, অপর্ণাকে আর প্রয়োজন হবে না তার। কিন্তু 3 সপ্তাহ পর যেদিন বিজনেস ট্রিপ শেষ করে ফিরে আসলো অপর্ণা, সেদিন অফিস কলিগদের থেকে অমরের কথা জানতে পেরে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার। একে একে সে অমরের পাড়ার বন্ধু বান্ধবদের থেকে জানতে পেরেছিল আসল ঘটনাটা, মুক্তার কথা, তার বিয়ের কথা, সর্বোপরি অমরের বিষ খেয়ে আত্মহত্যা করার ঘটনা। এরপর অমরের বাড়িতে গিয়ে উঠোনের কোণায় শুয়ে থাকতে দেখেছিল মানসিক ভারসাম্যহীন সুবলা দেবীকে। অপর্ণা তাকে চিকিৎসা করার জন্য নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেদিন সেই পাগলি মহিলা অদ্ভুতভাবে বলেছিল, না না, আমি এখন কিছুতেই এখান থেকে যেতে পারবো না। আমি কি করে যাব এখান থেকে? না না, আমি এখান থেকে চলে গেলে কি করে হবে? আমি যাব না, যাব না আমি। আমার ছেলের মৃত্যুর বদলা নিবি? নিবি তুই? তবেই আমি যাব তোর সাথে, তবেই যাব আমি তোর সাথে। তুই নিবি বদলা আমার ছেলের মৃত্যুর? আর না পারলে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, যা যা।
অমর আমার ছেলে, অমর আমার। অমর, এই অমর, তোর খুব কষ্ট হচ্ছে না রে বাবা? এই অমর, খুব কষ্ট হচ্ছে না রে? কেউ বোঝে না, কেউ জানেও না, কিন্তু আমি তো বুঝি। বল, আমি বুঝি তো তোর এত কষ্ট হচ্ছে। আমি তো তোর মা, মা তো বোঝে। অমর, এই অমর, তুই তো আমার বাবা। আমি জানি তোর কষ্ট হচ্ছে, আমি জানি। অমরের মায়ের অবস্থা দেখে সেদিন নিজেরও চোখের জল ধরে রাখতে পারেনি অপর্ণা। সে বলেছিল, আমি নেব অমরের সাথে আর তোমাদের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বদলা। কাকিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি যেদিন এই সব কিছুর বদলা নিতে পারবো, সেদিন এসে তোমাকে নিয়ে যাব। সুবলা দেবীর কাছে কথা তো দিয়ে এসেছিল অপর্ণা, কিন্তু মুক্তা বা ওর পরিবারের সাথে কোনো রকম বিরোধ করা মানে শুভেন্দু ভরের সাথে বিরোধ করা। আর শুভেন্দুর মতো লোকেদের যে পরিমাণ অসাধু মহলে যোগাযোগ এবং ক্ষমতা, তাতে অপর্ণার পক্ষে হয়তো বেশি কিছু করা সম্ভব হবে না। তাছাড়া তার কাছে কী বা প্রমাণ আছে যাতে করে অমরের সাথে ঘটা অন্যায়ের সঠিক বিচার করা যায়? কারণ সংবিধানে তো আর কারোর আবেগ নিয়ে ছেলে খেলা করার শাস্তির বিধান নেই। তার ফলে যদি কারোর প্রাণও চলে যায়, তাতে কিচ্ছু করার নেই, কারণ আবেগের দাম এই সমাজ দিতে অপারগ। তাই একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তার নিঃস্বার্থ ভালোবাসার কোনো দাম পেল না। কি দোষ ছিল তার? তার পক্ষে যতটা সম্ভব সে তো সব কিছু করেছে। নিজের কথা না ভেবে দিন রাত এক করে কাজ করে শুধুমাত্র খুশি করতে চেয়েছে তার ভালোবাসার মানুষটাকে, ভালো রাখতে চেয়েছে তাকে। নিজের সমস্ত সম্বল বিনা দ্বিধায় তুলে দিয়েছে মুক্তার পরিবারের কাছে। কিন্তু যাকে এত ভালোবাসলো, সে কি করল? জীবনে কিছু অধিক পার্থিব সুখের জন্য নিজের এতদিনের সম্পর্ক ভেঙে চলে গেল অন্য একটা সম্পূর্ণ অন্য অচেনা লোকের কাছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না, ঐশ্বর্য, এসব কিছুর কাছে কি এক লহমায় বিক্রি হয়ে গেল এতদিনের ভালোবাসা? মুক্তার বাবা মা ওদের সম্পর্কের ব্যাপারে সব জেনেও মুক্তাকে কেন তুলে দিল অন্য একটা লোকের কাছে, যে মুক্তাকে নাকি সে বেশি ভালো রাখতে পারবে কারণ তার প্রচুর অর্থ রয়েছে? আচ্ছা, যে পুরুষ মানুষের যত বেশি অর্থ থাকে সে কি তত বেশি ভালোবাসতে পারে? কেবল সেই কি পারে একজন মেয়েকে পৃথিবীর সকল সুখ এনে দিতে? যে যত বেশি ধনী, তাদের আবেগ ভালোবাসার মূল্যও কি তত বেশি হয়? তাই কি আজ নিঃস্বার্থভাবে ভালোবাসার পরও অমরের মতো একজন প্রেমে অন্ধ মানুষ শুধুমাত্র কম রোজগারের জন্য নিজের সর্বস্ব হারিয়ে ফেলল? কে জানে এর উত্তর কি হবে। কিন্তু এদিকে অপর্ণা তখন বদ্ধপরিকর, অমরের দোষীদেরকে শাস্তি দেবেই সে। তাই যখন বুঝল যে সে প্রত্যক্ষভাবে কিছু করতে পারবে না, তখন সে ঝুঁকল অলৌকিকের পথে। সে শুনেছিল তারাপীঠের শ্মশানে অনেক সাধক থাকেন যাদের অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। তাই সেখানে গিয়ে বেশ কিছুদিন খোঁজ করার পর সন্ধান পেয়েছিল সেই মানুষটার, যে তাকে প্রতিশোধ নেওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল। সে ছিল তারাপীঠ শ্মশানের শেষের দিকে
একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করা এক বৃদ্ধা। মাথার সব চুল সাদা, পরনে ময়লা জীর্ণ সাদা শাড়ি, মুখে বলিরেখায় ভরা। তবে সে বলিরেখা জড়া জীর্ণতার বদলে যেন বৃদ্ধার দীর্ঘদিনের অভিজ্ঞতাকেই জানান দিচ্ছিল। বৃদ্ধার সর্বাঙ্গ মলিন হলেও তার ভেতরে যে ক্ষমতা রয়েছে তা প্রতিফলিত হচ্ছিল তার দুই চোখে। অপর্ণার সব কথা শুনে বৃদ্ধা বলেছিল, সবই শুনলাম আর সবই বুঝলাম রে মা। এও বুঝলাম যে তুই ওই ছেলেটাকে খুব ভালোবাসতি, কি তাই তো? মাথা নিচু করে থাকে অপর্ণা। তার চোখের কোণায় জলবিন্দু চিকচিক করছে। বুঝতে পারছি, কিন্তু এখন তুই বল, তুই কি চাস? আমি অমরের ওপর হওয়া অন্যায়ের বিচার চাই। যে কষ্ট অমর আর তার পরিবার পেয়েছে, সেই একই কষ্ট যেন দোষীরাও পায়। তিলে তিলে কষ্ট পেয়ে যেন মরে ওরা। আচ্ছা, তাই হবে। তুই ওই ছেলেটার ব্যবহার করা জিনিস থেকে যদি একটা চুল আর সেই মুক্তা নামের মেয়েটির বাড়ির মাটি আমায় এনে দিতে পারিস, তবে আমিও কথা দিচ্ছি, আমি যে পদ্ধতিতে বদলা নেব তাতে তোর প্রত্যেকটা হিসাব কড়ায় গন্ডায় উসুল করে দেব। অপর্ণা এরপর অমরের বাড়ি গিয়ে অনেক খুঁজে শেষ পর্যন্ত অমরের ঘরে ওর একটা চিরুনি থেকে দুটো চুল খুঁজে পেয়েছিল। আর একটা ছেলের সাহায্যে জোগাড় করে মুক্তাদের বাড়ির মাটি। এরপর সেই দুটি চুল আর মাটি তুলে দিয়েছিল সেই বৃদ্ধার হাতে। বৃদ্ধা সেই চুল নিয়ে তার উপর প্রয়োগ করে এক ভয়ানক তন্ত্রাচার। অমরের আত্মাকে সে তন্ত্রের মাধ্যমে জাগিয়ে তোলে এক ভয়াবহ অপশক্তি রূপে। সেদিন মনের যত দুঃখ, রাগ, ঘৃণা উজাড় করে দিয়েছিল অপর্ণা। বৃদ্ধাও নিজের কালো শক্তির ভরপুর প্রয়োগ করলেন। ফলস্বরূপ সেই ঋণাত্মক শক্তি অমরের অতৃপ্ত আত্মার সাথে মিশে জন্ম দেয় অপ্রতিরোধ এবং প্রতিহিংসা পরায়ণ কালিয়া মাসানের। মানুষের স্বাভাবিক বুদ্ধি নষ্ট করে, অনাহার করিয়ে, শরীর জীর্ণ শীর্ণ করে শেষ পর্যন্ত এক বিভৎস মৃত্যু প্রদান করে এই মাসান। যার উপর এই মাসান ক্রিয়া করা হয়, এক সপ্তাহেরও কম সময়ে সে শয্যাশায়ী হয়ে যায়। আর এই মাসান সেই ব্যক্তির ঘুম পর্যন্ত কেড়ে নেয়। না সে জাগতে পারে, না সে ঘুমাতে পারে, আর না সে খাবার খেতে পারে। আর এভাবেই সব শেষে তিলে তিলে মারা যায় সে। এই ক্রিয়ার নামই হলো মাসান মারান। প্রেত জাগানোর কাজ অনেক তান্ত্রিকই পারেন, কিন্তু এই কালিয়া মাসানকে জাগানো এবং তাকে চালনা করা যে সে সাধকের কাজ নয়। রাতের গভীর অন্ধকারে এই মাসান মারান ক্রিয়ায় বসেছিল তারা। বৃদ্ধার মন্ত্র আর তন্ত্রাচারের আহ্বানে শ্মশানের মাটিতে প্রথমে শীতল একটা হাওয়ার ঘূর্ণি ওঠে। এরপর যখন সেখান থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী জন্ম নিল এবং তারপর সেই কুণ্ডলী ভেদ করে যখন অমরের অতৃপ্ত আত্মা কালিয়া মাসান রূপে দেখা দিল, তখন অপর্ণার হৃদস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। সেই পোড়া কালির মতো গায়ের রং, স্থানে স্থানে বিষের জন্য নীল হয়ে আসা চামড়া, আর মুখের সে কি বিভৎস জিঘাংসা মেশানো চাহনি।
গলে যাওয়া হলদে চোখ আর কুচকুচে কালো মণি। বৃদ্ধা এবার একটা সিঁদুর লেপা মরার খুলির ওপর মন্ত্র পড়ে মুক্তার বাড়ির সেই মাটি ছড়িয়ে চালনা করেছিল মাসান বান, আর সাথে সাথে হাওয়ার বেগে অদৃশ্য হয়ে গিয়েছিল মাসান রূপী অমরের আত্মা। অপর্ণা প্রথমে নিজের ভালোবাসার মানুষটার এই রূপ দেখে ভয়ে সেধিয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে মনের জোর এনে দৃঢ় কণ্ঠে সে বৃদ্ধাকে বলে, এবার কি করণীয় আমার? এবার যা কাজ আছে সব তো তোকেই করতে হবে। মাসান জেগেছে, তাকে আমি মাসান বান রূপে নিক্ষেপ করেছি তোর শত্রুর বাড়িতে। তোর কাজ এবার শুধু ওর শিকারগুলোকে এক এক করে চিনিয়ে দেওয়ার। যাদের তুই শাস্তি দিতে চাস তারা শুধু একবার ওই বাড়ির সীমানার ভিতর ঢুকলেই মাসান ওদের ঠিক চিনে নেবে। তারপর সে যেখানেই যাক তাকে ঠিক খুঁজে বার করবে ওই কালিয়া মাসান। যে কোনো উপায়ে হোক শত্রুদের খুব কাছাকাছি তোকে পৌঁছতেই হবে, তাদের সাথেই থাকতে হবে। ধীরে ধীরে একের পর এক শিকারকে চিনিয়ে দিতে হবে তোকে। তবেই মাসান এক এক করে প্রতিশোধ নেবে দোষীদের থেকে। সব হিসেব বুঝে নেবে সে, এক কানা করিও বাকি রাখবে না। এরপর দিন দিন অনাহারে থেকে দুপুর রোদে দাঁড়িয়ে নিজেকে অযত্নে রেখে ধীরে ধীরে নিজের চেহারা বদলে নিজেকে প্রস্তুত করে নেয় অপর্ণা। স্মার্ট সুন্দরী অপর্ণা থেকে সে হয়ে যায় সহায় সম্বলহীন গ্রাম্য মেয়ে স্মৃতি। তারপর মুক্তার বিয়ের সময় বাড়ির কাজ করে দেওয়ার বদলে দুটি দানা পানি চেয়ে স্মৃতি আসে বাড়ির কাজের মেয়ে হয়ে। নিজের ভালো ব্যবহার আর আনুগত্যের মাধ্যমে জয় করে মালতী দেবীর মন। তারপর সবার অগোচরে বাড়ির উঠোনে শ্মশানের পোড়া কাঠ পুঁতে দেওয়া, ওই বাড়িকে চিহ্নিত করা, মন্ত্র পড়া সিঁদুর মাখানো পাটকাঠি ফেলে রাখা, মালতী দেবীর সিঁদুর কৌটে তন্ত্রাচারের জিনিস ভরে দেওয়া, সবকিছুই অতি সহজে করে ফেলতে পেরেছিল স্মৃতি। আর এদিকে এক এক করে মন্ত্রের জোরে মাসানকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিল সেই বৃদ্ধা। এক একটা করে যজ্ঞে আহুতি দেয় বৃদ্ধা, আর এক একজনের ভাগ্যে লেখা হতে থাকে চরম পরিণতি। প্রথমে সুরেন বাবু। আর চির চির প্যাকাটি বসত বাড়ির মাটি মারিয়ে যদি যাস থাকবে পড়ে লাশ। আর ভাতে ছড়ালাম আঁশ, দেখবো কেমন খাবার খাস। হাত মচড়াবো, পা মচড়াবো, মচড়াবো তোর মাথা। পালানোর তুই কুল পাবি না, বুকে উঠবে ভীষণ ব্যথা। তারপর আসে মুক্তার পালা। কুয়াতি মাছের পেটে বড়শি দিলুম কেটে, ডিমটা পেলে খেতে কালু মাসান যেতে। পরের মনকে দিলি ফাঁকি, যখন হাতে পেলি চাঁদ। পেটের বাচ্চা খুইয়ে এবার হয়ে যাও মাত। এরপর আসে মালতী দেবীর পালা। সরষে দিলুম ফুকে, তোর শীতের সিঁদুর দিলুম মুছে। এবার সূচে দিলুম ধাগা, পেটে রোগ পড়ল বাঁধা। সিঁদুর মাখা ধান
হাড়ের টুকরো একখান, টুকরো পলা শাখা, পেটে লাল কাঁকড়ার বাসা। শুভেন্দুরও মৃত্যু হয় ওদের সাথে। যদিও অপর্ণা প্রথমে ওকে মারতে চায়নি, কিন্তু শুভেন্দু লোকটা যে এতটা নিকৃষ্ট মানের তার পরিচয় নিজের চোখের সামনে পেয়েছিল। সেদিন রাতের বেলা শুভেন্দু এসেছিল মুক্তাকে বাপের বাড়িতে রেখে যেতে, কারণ সুরেনবাবু অসুস্থ তখন। আর ওই দিনই রাতের বেলা স্মৃতি অর্থাৎ অপর্ণা বাজার করতে গিয়েছিল পাড়ার দোকানে। সেদিন অমরের পাগলি মা বসেছিল সেই বাজারের মোড়ে একটা ল্যাম্প পোস্টের তলায়। সেখান থেকেই হাইওয়েতে উঠে গিয়েছে রাস্তা। চারিদিকটা বেশ ফাঁকা, শুনশান। অপর্ণা দোকানে যাওয়ার পথেই লক্ষ্য করেছিল সুবলা দেবীকে। ভেবেছিল ফেরার পথে একটা পাউরুটি কিনে দেবে ওনাকে। চাইলেও এই মুহূর্তে এর থেকে বেশি কিছু সাহায্য করতে সে পারবে না। তো সেই মতো একটু পয়সা বাঁচিয়ে দোকান থেকে অন্যান্য জিনিসের সাথে একটা পাউরুটিও কিনেছিল অপর্ণা। ফাঁকা রাস্তা দিয়ে আবারও ফেরার সময় সে দূর থেকে দেখতে পাচ্ছিল সুবলা দেবীকে। পেছন ফিরে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎ অপর্ণা দেখল একটা গাড়ি মুক্তাদের বাড়ির গলি থেকে বেরিয়ে সজোরে ধাক্কা মারল সুবলা দেবীকে। তারপর তার দেহটা গাড়ির চাকার সাথেই ঘষ্টে ঘষ্টে হাইওয়ের পিচের ওপর গিয়ে পড়ল। তারপর সেখান থেকে আরও একটা ধাক্কা খেয়ে রাস্তার পাশের ঝোপে এসে পড়ল। এ দৃশ্য দেখে পাথর হয়ে গিয়েছিল অপর্ণা, কারণ ওই গাড়িটাকে চিনতে একবারও ভুল করেনিও। ওটা ছিল শুভেন্দুর গাড়ি। মুক্তাকে রেখে ফিরে যাচ্ছিল সে। আসলে মুক্তার সাথে বিয়ের পর একদিন যখন শুভেন্দু মুক্তাদের বাড়িতে আসছিল, তখন মিষ্টি কিনতে বাজারে নেমেছিল সে। আর তখনই রাস্তার ধারেই ছিল সুবলা দেবী। ছেলের শোকে উন্মাদ সুবলা দেবী সেদিন শুভেন্দু ভরকে খুব গালিগালাজ করেছিল। মর মর মর, আটকুরের বেটা, ধুকতে ধুকতে মরবি তোরা, ধুকতে ধুকতে মরবি। তোর দিন ঘনিয়ে এসেছে রে, টাকার কুমির। মরণ হয় না কেন তোর? মর মর। এসব গালিগালাজ শুনে রেগে একেবারে আগুন হয়ে গিয়েছিল শুভেন্দু ভর। মনে মনে রাগে ফুঁসলেও সেদিন কিছু বলতে পারেনি, কারণ ভরা বাজারে একজন পাগলের সাথে বাকবিতণ্ডা করা একজন সুস্থ মানুষের কাজ নয়। তাই সেদিন রাতে মুক্তাদের বাড়ি থেকে ফেরার সময় দূর থেকে সুবলা দেবীকে দেখতে পায়, আর সাথে সাথেই পুরনো অপমানের বদলা নেওয়ার নেশাটা পেয়ে বসে। রাস্তা ফাঁকা দেখে তার বোলেরো গাড়িটা সোজা চালিয়ে দিয়েছিল মানসিক ভারসাম্যহীন সুবলা দেবীর উপর। অপর্ণা সব চোখের সামনে দেখেও সেদিন কিছুই করতে পারেনি। সেই পাউরুটি আর দেওয়া হয়নি সুবলা দেবীকে, কিন্তু পরে মাসানকে দিয়ে উপযুক্ত শাস্তি পাইয়ে দিয়েছিল শুভেন্দু ভরকে। এভাবে ধীরে ধীরে এক এক করে নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছিল সকলেই। বলা বাহুল্য, মুক্তার বাড়ির উঠোনের মাটি আনতে তারাপীঠের সেই বৃদ্ধার সাথে গোপন সব যোগাযোগ বজায় রাখতে অপর্ণাকে যে সাহায্য করেছিল সে হলো অমরের পাড়ার সেই পল্টু নামের ছেলেটা। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় টাকা দিয়ে টিউশন পড়তে পারছিল না সে। এই অমরই তাকে বিনা পয়সায় পড়াতো। তাই পল্টুও তার অমরদার সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে অপর্ণাকে সাহায্য করতে রাজি হয়েছিল এক কথায়। মালতী দেবী এবার খাটের উপর উঠে একটা চেয়ার পাতলেন। তারপর সেটায় উঠে তিনি শাড়িটা বেঁধে দিলেন সিলিংয়ে ঝুলতে থাকা পাখার সাথে। তিনি কিন্তু তখনও মুখে অনুরোধ করে চলেছেন কেঁদে কেঁদে, যেন মুখটা মালতী দেবীর, কিন্তু তার শরীর চলছে অন্য কারোর নির্দেশে।
বলছি শোনো না, আমার সাথে এরকম করো না, তুমি তো আমার ছেলের মতো। এ কথা শুনে যেন ক্রোধে ফেটে পড়ল অমর। একটা বিকট চিৎকার করে সে বলে উঠল, ব্যাস, মালতী দেবীর পায়ের ধাক্কায় চেয়ার ছিটকে পড়ে গেল। আর অমনি মালতী দেবীর দেহটা শাড়ির ফাঁসে আটকে ঝুলে পড়ল। কিছুক্ষণ কাঁপুনি, আর তারপর সব কিছু শেষ। এবার মনে হয় সব হিসেবই এক এক করে মিলে গেল। এখন ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে মাসান প্রেত রূপী অমরের আত্মা, কিন্তু তার মধ্যে আগের জিঘাংসা আর নেই। বদলে এখন শুধুই একটা শান্তির ভাব। নিজের সাথে, নিজের পরিবারের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে পেরে সে যেন তৃপ্ত। এখন মুখে একটা হালকা হাসি নিয়ে সে শুধু তাকিয়ে আছে অপর্ণার দিকে। হায় রে বিধি, যাকে অমর নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো সেই তার প্রাণ নিয়ে নিল। আর যেই মেয়েটাকে সে বন্ধুর চেয়ে বেশি কোনোদিন কিচ্ছু ভাবেনি, সেই অমরকে ভালোবেসে নিজের সর্বস্ব ছেড়ে দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছে অমরের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার করতে। কি অদ্ভুত, তাই না? কেউ না চাইতেই ভালোবাসা পেল, কিন্তু তার মর্যাদা রাখতে পারল না। আর একজন নিজের ভালোবাসার জন্য নিজের সব সুখ বিসর্জন দিলেও আজ সেই ভালোবাসাকে পাওয়ার আর কোনো উপায় নেই তার কাছে। অপর্ণা অমরের কাছে এগিয়ে গেল, তারপর হাঁটু মুড়ে বসে পড়ল অমরের সামনে। আজ অপর্ণা খুব ক্লান্ত। একা এত বড় একটা লড়াই করতে করতে ও যেন বিধ্বস্ত হয়ে পড়েছে, আর এক বিন্দু ক্ষমতা নেই ওর। অমরের সামনে মাথা নিচু করে বসে নিঃশব্দে চোখের জল ফেলছে। এ কিসের ব্যথা তার মনে? এ কি জয়ের আনন্দস্ত্র, নাকি নিজের প্রেমকে চোখের সামনে আবারও দেখতে পেয়ে আবেগের অশ্রু, নাকি ভালোবাসাকে সামনে পেয়েও নিজের করে না পাওয়ার বেদনায় অপর্ণার দুই চোখ ঝরছে? আপনারা তো শুনলেন সবটা, আপনারাই একটু বলুন না, অপর্ণার চোখে এ কিসের জল? কিরে, আমাকে তুই খুব ভালোবাসতি বল? অমরের এই প্রশ্নে দুই হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেলল অপর্ণা। তার পুষে রাখা সব আবেগ আজ বেরিয়ে আসে এক লহমায়। আমি তো তোকে কোনোদিন বুঝতে পারিনি যে তুই আমাকে এতটা ভালোবাসিস। আজকে মনে হচ্ছে যদি আমি নিজেকে আর একটা বার সুযোগ দিতাম, তাহলে হয়তো আমি তোর মতো একটা মানুষকে পেতাম, একটা বন্ধুকে আমার জীবন সঙ্গী রূপে পেতাম, যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আসলে আসলে আমি বোকা, নিজের সবটুকু একটা ভুল মানুষকে দিয়ে দিয়েছি। কিন্তু আমি আমার ভুল শুধরে নিতে পারিনি, বরং তাতে ডুবে গিয়ে নিজেকে শেষ করে দিয়েছি। তুই আমার মতো সেই একই ভুল করিস না অপর্ণা, একই ভুল করিস না। একবার ভুল করলে আর শোধরাতে পারবি না। এই যে এখন যেমন আমি চাইলেও আমার ভুল আর শোধরাতে পারবো না। আমার আজ খুব ইচ্ছে করছে জানিস, তোর কাছে থেকে যেতে, তোর সাথে আবার নতুন করে বাঁচতে। কিন্তু আর সে সুযোগ নেই রে।
তুই আবার নিজের মতো করে বাঁচ অপর্ণা। তাহলেই জানবি তোর অমর চিরদিন অমর হয়ে থাকবে তোর মধ্যে। অনেক তো করলি আমার জন্য, এই ঋণ আমি তোকে কোনোদিন শোধ করতে পারবো না। এই জন্মে আমার তো আর ফিরে আসার কোনো উপায় নেই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি এর পরের জন্মে আমাকে যখনই পাঠাবেন যেন শুধু তোর করে পাঠা, শুধু তোর করে। এত ভালোবাসা তোর কাছে ছাড়া আমি আর কোথাও পাবো না। তুই ভালো থাকিস অপর্ণা। আমার এবার সময় হয়ে এলো, যেতে হবে, আসি। যাবি মানে? কোথায় কোথায় যাবি তুই? সবাই মৃত্যুর পর যেখানে যায় আমাকেও তো সেখানেই যেতে হবে রে। আসি রে, ভালো থাকিস। না না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। অমর, অমর। এই বলে মেঝে থেকে উঠে গিয়ে অমরের ডান হাতটা ধরতে যায় অপর্ণা, কিন্তু ধরতে আর পারে না। অমরের অবয়বটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে যায় বাতাসে, কারণ ওদিকে তখন মাসানের কাজ শেষ হওয়ার আভাস পেয়েছে সেই বৃদ্ধা। তাই মন্ত্রের বন্ধন খুলে দিয়েছে সে। এটাই যে নিয়ম, কাজ শেষ হলে এই আত্মাদের মুক্ত করে দিতে হয়। এর আগেও এরকম অনেক কাজ করেছে সে। তবে অন্যান্যবার প্রেতকে মুক্তি দেওয়ার সময় ভাবলেশীন থাকে সে, কিন্তু এইবার মন্ত্রের বন্ধনে খোলার সময় কেঁপে গিয়েছিল বৃদ্ধার ঠোঁট। বন্ধ চোখের দুই কোণে দেখা দিয়েছিল অশ্রুবিন্দু। আহাগো, অনেকদিন পর কোনো আত্মাকে মুক্তি দিতে এতটা ধকল গেল তার। মেয়েটা বড় শক্ত করে ভালোবাসার বাঁধনে আটকে ছিল গো ছেলেটাকে, বড় শক্ত করে আটকে ছিল। সেই বাঁধন কাটানো বেশ কঠিন হয়েছিল তার পক্ষে। এদিকে অপর্ণার হাত অমরকে ছুঁতে গিয়ে শূন্যেই ঘুরে ফিরে আসে, আর কোনো অবলম্বন না পেয়ে সে মেঝের ওপরেই পড়ে যায়। তারপর মেঝেতে পড়েই মুখ গুঁজে অঝরে কাঁদতে থাকে। অমর, অমর, আমি আবার হারিয়ে ফেললাম তোমাকে, আমার কাছের মানুষটাকে আবার হারিয়ে ফেললাম আমি। কেন ভগবান, কেন? বারবার বারবার আমি কেন আমার কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলি? কেন আবার আমি একা হয়ে গেলাম? আবার অমর, অমর। একসময় ধীরে ধীরে রাতের অন্ধকার ফিকে হয়ে আসতে থাকে। শোনা যায় পাখিদের কিচিরমিচির। অপর্ণা বেরিয়ে আসে সুরেন বাবুদের বাড়ির উঠোনে। সে দেখে সেই শুকিয়ে যাওয়া টগর গাছটায় যেন কোনো জাদু বলে আবারও সবুজ পাতা বেরিয়েছে, আর সাথে ফুটে আছে একটা সাদা টগর ফুল। এরপরও সুরেনবাবুর বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে থাকে। গলি পেরিয়ে বড় রাস্তায় উঠে ভোরের প্রথম বাসটা ধরে সে। তারপর একটা জানলার ধারের সিট দেখে বসে পড়ে। এত ভোরে বেশি লোক নেই বাসে। বেশ কিছুটা দূরে গিয়ে রাস্তার বাঁকে বড় গাছটার নিচে একটা জটলা চোখে পড়ে ওর। সেখানে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে একটা চেনা গাড়ি, একটা চেনা বোলেরো গাড়ির চেনা নাম্বার প্লেট। সেদিকে আর তাকায় না অপর্ণা। সে ঠিক করেছে নিজেকে আবার নতুন করে সুযোগ দেবে। অনেক কিছু হারিয়ে ফেললেও আবার নতুন করে সবকিছু শুরু করবে সে।
আবার নতুন করে বাঁচবে। অপর্ণা বাসের জানলা দিয়ে তাকিয়ে থাকে দূর দিগন্তের দিকে। সকালের স্নিগ্ধ বাতাস এসে এক আলতো স্পর্শে এলোমেলো করে দেয় তার চুলগুলো। সাথে কে যেন বলে যায়, আছি আছি, আমি অমর হয়ে আছি তোমার মাঝে। শেষ হল বিশ্বদীপ সরকার রচিত কালিয়া মাসান সিরিজ। গল্পগুলি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের গল্পে শুভেন্দুর চরিত্রে বিপ্রতীপ, স্মৃতির ভূমিকায় রিনি, মালতী দেবীর চরিত্রে রূপকথা, মুক্তার ভূমিকায় শ্যামা, সুরেনবাবুর চরিত্রে দেবাঞ্জন, অমরের ভূমিকায় শুভদীপ, সুবলা দেবীর চরিত্রে দেবযানী, বৃদ্ধা রিম্পি। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।